ইরোটোম্যানিয়া। আমি বলছি ডক্টর, উনি আমাকে ভালোবাসেন। নিশ্চয়ই বাসেন মিসেস রয়। উনি যে আপনাকে ভালোবাসেন না আমি সে কথা তো বলিনি। আমি শুধু বলছি, না না, আপনি বুঝতে পারছেন না। হুম, তা সম্ভব, কিন্তু আপনার কাকা শ্বশুরের তো বেশ বয়স হয়েছে। তাতে কি ডক্টর, আমি ওকে ভালোবাসি আর উনিও আমাকে খুব ভালোবাসেন। আর আপনার স্বামী? হঠাৎ করেই আনমনা হয়ে যায় ভাস্বতী থুড়ি মিসেস রয়। বয়স মধ্য 30, মুখের মধ্যে একটা আলগা শ্রী রয়েছে, কিন্তু চোখ দুটো বিষাদ ভরা। চুল পোশাক সব কিছুতেই একটা অবিন্যস্ত, ক্লান্ত আর অবসন্ন ভাব। এইটা ওর সেকেন্ড সিটিং। প্রথম দিন ওর সাথে কম, বরং হাজবেন্ড আর কাকা শ্বশুরের সাথেই বেশিরভাগ কথাবার্তা হয়েছে। বিয়ে হয়েছে বছর 5, কিন্তু কোনো ইস্যু হয়নি। ভাস্বতীর হাজবেন্ড মিস্টার মনোজ রয় একটা প্রথম সারির নিউজপেপারের চিফ এডিটর। স্বভাবতই কাজে প্রচণ্ড প্রেশার। বলতে গেলে রাত দিন এক করেই কাজ করতে হয়। মিস্টার রয়ের মা বাবা গত হয়েছেন বছর 3। কাকা অবিবাহিত, বরাবর ওদের সঙ্গেই থাকেন। বাড়িতে এখন লোক বলতে 3 জন। তার মধ্যে মনোজ যে কতটুকু বাড়িতে থাকে তা বলাই বাহুল্য। স্বভাবতই ভাস্বতী ভীষণ একা। এই একা থাকতে থাকতেই শ্বশুরের সহমর্মিতা, সমবেদনাকে হয়তো অন্যরকম ভালোবাসা বলে মনে হচ্ছে তার। অন্তত আমার এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে। যদিও এই ব্যাপারে আরও বিস্তারিত না জানার আগে কোনো সিদ্ধান্ত বা মেডিকেশনে যাওয়া একদমই উচিত হবে না। ভাস্বতীর স্বামী মিস্টার রয় যতখানি বললেন যে ওর মা বাবা জীবিত থাকা পর্যন্ত সব কিছু একদমই নর্মাল ছিল। কাকাও নিজের ব্যবসা নিয়ে থাকতেন, কোনো ঝামেলাই ছিল না। কিন্তু ওর চলে যাবার পর থেকেই ভাস্বতী কেমন যেন বদলাতে শুরু করে। কাকার প্রতি একটু অতিরিক্ত চিন্তা, ভরসা, ফিলিংস দেখাতে শুরু করে। প্রথমে মনে হয়েছিল মা বাবার আকস্মিক মৃত্যুতে ভাস্বতী এমন করছে, হয়তো ওদের প্রতি দায়িত্বগুলো কাকার ওপর দেখাচ্ছে। কিন্তু দিন দিন এই দেখাশোনা যেন পাগলামোর পর্যায়ে চলে যাচ্ছিল। আর সাথে সাথেই বাড়ছিল মনোজের প্রতি উদাসীনতা, রাগ, বিদ্বেষ। ও আর কতটুকু থাকে বাড়িতে? ভাস্বতীর কথায় চিন্তার জাল ছেড়ে আবার 10/12 চেম্বারটায় ফিরলাম। আমাকে কতকগুলো পার্সোনাল কথা বলতে কি আপনার খুব আপত্তি হবে? আপনার আর কি জানার আছে ডক্টর? মনোজ আপনাকে বলেছে শেষ কবে আমরা মিলিত হয়েছি? নিতিন পক্ষে ও আমাকে জড়িয়ে ধরেছে। তাহলে মিস্টার বাসু, মানে আপনার কাকা শ্বশুর কি আপনাকে সেই সুখ দিয়েছেন? আই মিন, কাকা আমায় নেননি তো কি হয়েছে? আমি জানি উনি আমায় পাগলের মতো ভালোবাসেন। হ্যাঁ, সেই জন্যই উনি আপনার পছন্দের রঙের শাড়ি উপহার দিয়েছেন, গান শোনার জন্য আপনাকে মিউজিক সিস্টেম দিয়েছেন, এমনকি সিনেমা দেখাতে পর্যন্ত আপনাকে নিয়ে গেছেন। হ্যাঁ, একদমই তাই। বাসুবাবুও ঠিক এই কথাগুলোই বলেছিলেন। দাদা বৌদি মারা যাওয়ার পর মেয়েটা বাড়িতে একদম একা হয়ে গেছিল। মনোজও বেশিরভাগ বাড়ির বাইরে থাকতো। নেহাত ওর মন ভালো রাখতেই টুকটাক উপহার, সিনেমা দেখাতে নিয়ে যাওয়া এইসব উনি করতেন। কিন্তু সেটার যে ভাস্বতী এই মানে করবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। মনোজের কাছে তো তিনি রীতিমতো লজ্জিত। ওর চোখে চোখ পর্যন্ত মেলাতে পারছেন না। এই অবস্থায় একই বাড়িতে থাকাটা যে কি দুষ্কর হয়ে পড়েছে। যত দিন যাচ্ছে ভাস্বতী যেন লোক লজ্জার সমস্ত বেড়াজাল ভেঙে অপ্রতিরোধ হয়ে উঠছে। কথাগুলো বলতে বলতে পৌর ভদ্রলোক সত্যি ভীষণ অস্বস্তি বোধ করছিলেন। বুঝতে পারছিলাম মেয়ের বয়সী ভাইপো, বউ, চাকর বাকর, এমনকি মনোজের সামনে অতিরিক্ত কেয়ার করছে। যখন তখন তাকে জড়িয়ে ধরছে। এ বড় কুরুচিকর, অস্বাচ্ছন্দ্যকর। ওনাকে স্বাভাবিক করতেই আমি আশ্বস্ত করে বললাম, ভাস্বতী এখন অসুস্থ। ও কী করছে ও নিজেও জানে না, আর জানলেও সেটা ওর বোধগম্য হচ্ছে না। ও এখন পুরোপুরি লোকলজ্জার ঊর্ধ্বে, তাই এটা নিয়ে আপনার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। তবুও আমার একটা দায়িত্ব বর্তায় বটেই। অসুস্থতার প্রধান কারণ যখন আমি, আর সেটা যখন কারো প্রাণ নেওয়ার পর্যায়ে চলে আসে। বয়স্ক মানুষটি মাথা নত করে থাকেন, এ যেন চুরি না করেও চৌর্যবৃত্তে জন্য ধরা পড়া। আমার মেডিকেল কেয়ারে ভাস্বতীর মতো আরও কেস দেখেছি, কিন্তু সেসব ক্ষেত্রেই ডিক্টিমরা বিখ্যাত কোনো ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে হাম করতে চেয়েছিল। এইভাবে পরিবারের কোনো ব্যক্তির প্রতি অন্ধ আকর্ষণ, আর তার জন্য নিজের স্বামী প্রাণ পর্যন্ত নিতে যাওয়া, এই রকম কেস এই প্রথম। আসলে চরম অবসাদ, একাকিত্ব, অসহায়ত্ব যখন নিজের অস্তিত্ব পর্যন্ত মুছে দেয়, তখন সম্পূর্ণ ভিন্ন, যার সাথে কোনো প্রকারেই সম্পর্ক সম্ভব নয়, তেমন কোনো একজনকে একান্ত নিজের ভেবে কল্পনায় মন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে।
এবং সেই বাঁচা বাঁচতে গিয়ে বাকি সব তুচ্ছ মনে হয়। ভাস্বতীর একাকিত্ব, অবসাদ, মন খারাপের জাহাজ নোঙর ফেলেছিল বাসুকবাবুক নামক তরিটিতে। সেখানে মনোজ নামক দমকা হাওয়ায় উপস্থিতি সেই সহাবস্থানকে বারবার বিঘ্নিত করছিল। সেই জন্যই তো ছুরি নিয়ে সেদিন। কিন্তু মনোজকে ক্ষতি করেছিল? ওকে আপনি মারতে গেলেন কেন? আমি মনোজকে মারতে গিয়েছিলাম? কী সব যাতা যে বলছেন আপনি! ও আপনাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে। আমাকে সহ্যই করতে পারে না ও। আর আপনার কাকা শ্বশুরও কি মিথ্যা কথা বলছেন? অবসন্ন চোখের পাতা ধীরে ধীরে তুলে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল ভাস্বতী। চোখের নিচের কালিমা স্পষ্ট, যেন সব অবিশ্বাস জড়ো করে এনে আমার দিকে প্রশ্ন তুলেছে। আমি এক দৃষ্টি তার চোখে চোখ রেখে বললাম, ভালোবাসা তো অন্যায় নয় মিসেস রয়। ভালোবাসা তো মনকে উদার করে, সুন্দর করে। পুরো পৃথিবী ভালোবাসার কাঙাল। একটা চুম্বন একটা বিশ্বযুদ্ধ থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর আপনি ভালোবাসার ফুলের বদলে অস্ত্র তুলে নিলেন। আমি কোনো অন্যায় করিনি। ওরা সব ভুল বলছে। মনোজ শুধু শুধু আমার গায়ে হাত তুলেছে। চমকে গেলাম ভাস্বতীর কথাগুলো শুনে। এই মারধরের কথা তো মিস্টার মনোজ কিংবা বাসুবাবু কেউ ঘূর্ণাক্ষরেও আমাকে জানাননি। একজন মনোরোগীর প্রতি সহানুভূতিশীল না হয়ে কিভাবে ওরা এটা করতে পারলেন? মনের মধ্যে আশঙ্কা দানা বাঁধে। আই ফর অ্যান্ড আই মেক্স দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড। তাই কি ভাস্বতী অস্ত্র তুলে নিয়েছিল? তাহলে তো ভাস্বতীর আগে ওদের কাউন্সেলিং প্রয়োজন। আপনি একদম ভালো আছেন মিসেস রয়। আপনার শুধু একটা গভীর ঘুম দরকার। আমি কিছু ওষুধ দেব, সেগুলো অবশ্যই সময় মতো নেবেন। ঘুম ভেঙে দেখবেন ভালোবাসার পৃথিবীটা কত সুন্দর। আপনি ঠিক বলেছেন ডক্টর। আমি অনেক দিন ভালো করে ঘুমোইনি। আমি হালকা কিছু সিডেক্টিভ আর কিছু নার্ভের মেডিসিন সাজেস্ট করে মিসেস রয়কে ছেড়ে দিলাম। এখন কথা বলার প্রয়োজন মিস্টার রয় এবং বাসুবাবুর সঙ্গে। মিস্টার রয়, আপনি একজন প্রথম সারির কাগজের চিফ এডিটর। আশা করি এমন শত শত খবর আপনার ডেস্কে রোজ জমা পড়ে। সেখান থেকে গুরুত্ব অনুসারে বেছে নিয়ে আপনি কতিপয় নিউজ ছাপেন। আপনার তখন মনে হয় না এই মনের রোগ কত ভয়ঙ্করভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে? কেন পড়ছে? এর প্রতিকার কি? শুধু খবর চেপেই কি সব দায়িত্ব ছেড়ে ফেলা যায়? আমি কি করতে পারি ডক্টর? আর যাই হোক, হাত তুলতে পারেন না। এই কথার অর্থ মিসেস রয় অসুস্থ জেনেও ওর গায়ে আপনি হাত তুলেছেন? সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল ডক্টর। আপনি তো সুস্থ মিস্টার রয়। এই মনের অসুখ তো মারধর করে সারে না। জানেন তো, মানুষের মন যত জটিল ততই স্পর্শকাতর। উনি মেজর ডিপ্রেশনে ভুগছেন। উনি কী করছেন, কেন করছেন, কিছুই জানেন না উনি। খানিকটা স্কিজোফ্রেনিয়া, খানিকটা বাইপোলার ডিসঅর্ডার, খানিকটা অ্যালঝাইমার মিলেমিশে ওর মন মস্তিষ্ক বিধ্বস্ত করে দিয়েছে। সেটার শুরু আপনার সাথে ওর দূরত্ব, একাকিত্ব, আপনার মা বাবার মৃত্যু। সেই সময় উনি যেটুকু সহমর্মিতা পেয়েছেন তা বাসুবাবুর কাছ থেকেই পেয়েছেন। সত্যি বলতে কি, এসব ক্ষেত্রে সহমর্মিতা, সাহচর্য কিছুর প্রয়োজন হয় না। যে কোনো মানুষকেই অকারণে ভালো লাগতে পারে। কল্পনায় আর সাহচর্য মনকে শান্ত করে আবার উত্তালও করে। মিসেস রয় আসলে ইরোটোম্যানিয়ায় ভুগছেন। অনেকগুলো কথা একসাথে বলে একটু থামলাম। টেবিলে রাখা গ্লাস থেকে দুঢোক জল খেয়ে মিস্টার রয়ের দিকে তাকালাম। উনি দুই হাতের আঙুলগুলো ক্রিস ক্রিস করে এক মনে কথাগুলো শুনছিলেন। বুঝতে পারছি মনের মধ্যে ভীষণ তোলপাড় চলছে। আমি চুপ করে যেতে আমার দিকে তাকিয়ে রইলেন। ওর চোখ দুটোতে তখন হাজার প্রশ্ন। ওকে আশ্বস্ত করতে প্রথমেই বললাম, তবে এ রোগে চিকিৎসা অবশ্যই আছে। শুধু দরকার সময়, সহানুভূতি আর ধৈর্য। আপনাদের বেশি করে কথা বলুন ওর সঙ্গে। আপনার কাজ নিয়ে আলোচনা করুন। বুঝতেই হবে বা বোঝাতেই হবে এটা জরুরি নয়, দরকার কথা। জানেন তো, কথা ফুরিয়ে গেলে মানুষ ফুরিয়ে যায়। সবসময় যে কথার মানে থাকতে হবে, প্রয়োজন থাকতে হবে, তা কেন? একটু নয় অকারণেই বকবক করলেন, একটু ঝগড়া করলেন, তারপর ভাব করলেন, ঠিক এক পশলা বৃষ্টির মতো, মিঠে রোদের মতো। এই দেখুন না, আমি সারাদিন বিনা কারণে কত বকবক করে চলি। বাড়ি ফিরে ভীষণ ক্লান্ত লাগে, তাও কথা বলি। কারণ আমি জানি আমার স্ত্রী আমার কারণেই রাত পর্যন্ত জেগে বসে থাকে। এটুকু ইম্পর্টেন্স তার প্রাপ্য বয় কি? আমি কি বোঝাতে পারলাম মিস্টার রয়? আবার কবে আসবো? মেডিসিনগুলো নিয়ম করে চলুন। দিন 15 পর একটা আপডেট আশা করব। মিস্টার রয় ধীরে ধীরে চেম্বার থেকে বেরিয়ে গেলেন। সিসিটিভিতে দেখলাম বাইরের কাউচে ভাস্বতী ওর কাকা শ্বশুরের কাঁধে মাথা রেখে বসে আছে।
বাসুবাবু পাথরের মূর্তির মতো জড়সড় বসে রয়েছেন। মিস্টার মনোজ ওদের দিকে এগিয়ে গিয়ে ভাস্বতীর হাত দুটো ধরে ওকে জড়িয়ে বাড়ি যাওয়ার ইশারা করলেন। বুঝলাম ভাস্বতী খুব তাড়াতাড়ি সেরে উঠবে, কিন্তু যে মিথ্যাচার আজ আমি মিস্টার রয়ের সাথে করলাম তার জন্য কি কোনো অনুশোচনা আছে আমার? না, অনুশোচনা তখন করা উচিত ছিল যখন মধুজা আমার জন্য রাতের পর রাত জেগে বসে থাকত। তখন বুঝিনি সামান্য এক ক্রিকেটারকে নিয়ে ওরা এত মাতামাতি কেন। হয়তোবা বুঝতে চাইনি বা মানতেই পারিনি যে মনের ডাক্তারের বাড়ির লোকদেরও মন থাকতে পারে, তাদেরও মানসিক রোগ হতে পারে। ইরোটোম্যানিয়া যে কতটা সাংঘাতিক পর্যায়ে যেতে পারে মধুজা আত্মঘাতী হওয়ার পর তা হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই ঘরে ফিরে এখন মধুজার ফটোটার সাথেই রাজ্যের কথা বলি। এই যেমন আজ ভাস্বতীর গল্প করব। মধুজার যা বেদনা কোনোদিন অনুভব করে উঠতে পারিনি তা আজ ভাস্বতীর চোখে অনুভব করেছি। ওকে আমায় ফিরিয়ে আনতেই হবে। তাড়াতাড়ি ব্যাগপত্র গুটিয়ে বাড়ির দিকে রওনা হলাম। ঝিরিঝিরি বৃষ্টিতে বাতাসের ধুলোও ধুয়ে যাচ্ছে। মধুজার সাথে অনেক গল্প বাকি যে।